আচ্ছা ঠিক আছে, তো চলেন হচ্ছে নিশ নিয়ে হচ্ছে কথা বলছিলাম তাই না গত ক্লাসে। গত জি হচ্ছে আপু। আমাদের নিশ নিয়ে কথা হয়েছিল। তো হচ্ছে সুজন ভাই দেখে ফেললাম কিন্তু। আচ্ছা যাই হোক, তো চলেন আমরা হচ্ছে নিশ নিয়ে শুরু করছিলাম। তো নিশের হচ্ছে প্রাইমারি ডিসকাশনটা হয়েছিল তাই না? নিশ কি কি সমাচার শুধু এটা দেখাইছিলাম। জি আপু। ঠিক আছে, আজকে হচ্ছে ওই আপনার হচ্ছে ডিসকাশন ক্লাসই হবে। আর হচ্ছে কি দেখাইছিলাম, কি বলছিলাম, এটি নাকি কি বলছিলাম বলেন তো? হ্যাঁ হ্যাঁ। ই গুগলের যে ই অ্যালগরিদম কাজ ইউপি। করে কিসের উপর বেস করে? ইএইটি তাই না? জি ম্যাডাম। এক্সপার্টাইজ, এক্সপেরিয়েন্স, অথরিটেটিভনেস, ট্রাস্ট ট্রাস্টওয়ার্দিনেস। অর্ডিনেন্স। আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে দেখেন কি লেখা আছে, ম্যাম নিশ। স্ক্রিন শেয়ার করে না। আচ্ছা ঠিক আছে দাঁড়ান, স্ক্রিন শেয়ার করি নাই তাই না? ঠিক আছে, দেখতে পাচ্ছেন? দেখা যায়? আচ্ছা ঠিক আছে চলেন। তো আমরা হচ্ছে এই যে এখানে হচ্ছে কি গুগলের যে বেসিক অ্যালগরিদমটা কাজ করে কি ইইএটি এটার উপর বেস হয় তাই না? আর দেখেন এই যে এখানে লেখা আছে, কি লেখা আছে দেখেন তো, নিশ সিলেকশন ডিটারমাইন ইয়োর 70% সাকসেস ইন দ্য ব্লগিং সেকশন। ঠিক আছে, মানে তোমার ব্লগিং সেকশনে 70% সফলতা হচ্ছে তুমি পাবা তোমার নিশ সিলেকশন থেকে। মানে আপনি যদি হচ্ছে একটা ভালো নিশ সিলেক্ট করতে পারেন, ঠিক আছে, ভালো একটা নিশ যদি আপনি সিলেক্ট করতে পারেন যেটাতে আপনার ইন্টারেস্ট আছে, যেটা নিয়ে আপনি একটু ভালো বোঝেন শুনেন, এরকম কোনো একটা নিশ যদি আপনি সিলেক্ট করতে পারেন, তাহলে আপনার যে নিশটা যে সিলেক্ট করছেন ওই মানে ওই নিশটা নিয়ে আপনার কাজের দরকার নাই। আপনি যদি সঠিক নিশটা আপনার জন্য সিলেক্ট করতে পারেন, এটাই আপনার সাকসেসের 70% ডিটারমাইন করে দিবে। ঠিক আছে, আর এর মধ্যে থেকে মানে নিশ সিলেকশনের মধ্যে থেকে 50% ডিটারমাইন করে হচ্ছে সাব নিশ। আমরা কি বলছি যে আমরা হচ্ছে স্পেসিফিক একটা নিশ নিয়ে হচ্ছে সাইট ডেভেলপ করব, আর হচ্ছে আমরা কন্টেন্ট রাইটিং শুরু করব হচ্ছে সাব নিশ নিয়ে। মানে ওর আন্ডারে যে সাব নিশগুলো আছে স্পেসিফিক, ওই সাব নিশগুলোর ভিতর থেকে একটা টপিক চুজ করে আমরা হচ্ছে কন্টেন্ট লেখা শুরু করব। ঠিক আছে, তাই বলছিলাম না? ম্যাম জি আমাকে ওই যে সাব জিনিসটা একটু বোঝাই বলেন তো। অবশ্যই বুঝাই দিব, দাঁড়ান। এই যে দেখেন, চলেন একটু নিচে যাই। এই যে অ্যাপেল, এটা হচ্ছে একটা নিশ। অ্যাপেল ব্র্যান্ড তো চেনেন তাই না? এই যে আইফোন যে ইউজ করে, এটা অ্যাপেল ব্র্যান্ডের না? এই অ্যাপেলটা হচ্ছে আপনার নিশ, ব্রড নিশ। আর এইটার আন্ডারে আইফোন, ম্যাক, অ্যাপেল ওয়াচ। এই আইফোন একটা সাব নিশ, ম্যাক একটা সাব নিশ, অ্যাপেল ওয়াচ একটা সাব নিশ। আপনি যদি অ্যাপেল অ্যাপেল নিয়ে যদি আপনি সাইট ডেভেলপমেন্ট করেন, যে আপনি হচ্ছে জাস্ট অ্যাপেল ব্র্যান্ড নিয়ে একটা সাইট ডেভেলপ করবেন, ওখানে হচ্ছে অ্যাপেল ব্র্যান্ডের বাইরে অন্য কোনো কিছু লেখা থাকবে না। এখন আপনি একটা কন্টেন্ট দিলেন আইফোন নিয়ে, একটা দিলেন ম্যাক নিয়ে, দুইটা দিলেন ওয়াচ নিয়ে, তারপরে আবার আরো দুইটা দিলেন আইফোন নিয়ে, এরকম না। ঠিক আছে, এই যে অ্যাপেল ব্র্যান্ডটা হচ্ছে আপনার নিশ হবে, আর এর আন্ডারে হবে আইফোন একটা সাবনিশ, ম্যাক একটা সাবনিশ, অ্যাপেল ওয়াচ একটা সাবনিশ। বুঝতে পারছেন সাবনিশ কি? জি ম্যাম। সাবনিশ মানে জি ছোট ম্যাম। আচ্ছা ছোট ছোট ধরেন হোম নিশ, ডেকোর হলে সাব ছোট সাব জিনিস জিনিস। গুলো কি হবে? মানে অ্যাপেল হচ্ছে ব্রড, মানে অ্যাপেল ব্যাপারটাই একটা ব্রড নিশ। আর এই অ্যাপেলের ব্র্যান্ডের মধ্যে যত আইটেম আছে না, এক একটা আইটেম হচ্ছে এক একটা সাব নিশ, মানে ছোট নিশ। আচ্ছা বুঝছেন? আরো কি সাব নিশ ক্লিয়ার করতে হবে? না ম্যাম বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে চলেন। এই যে টেকনোলজি একটা নিশ, মানে বিরাট একটা নিশ টেকনোলজি। এই টেকনোলজির মধ্যে আপনি অ্যাক্সেসরিজ আর সাপ্লাইস নিয়ে লিখলে একটা সাবনিশ হবে। এই যে ক্যামেরা, ফটো, এই যে এখনকার যুগে যে এই যে ডিজিটাল ক্যামেরা, তারপরে হচ্ছে এই যে ডিএসএলআর ক্যামেরা, এটা সেটা, এগুলা হচ্ছে টেকনোলজির আন্ডারে পড়ে না? বলেন তো। সেলফোন অ্যাক্সেসরিজ জি টেকনোলজির ম্যাম। আন্ডারে পড়ে না? কম্পিউটার সব অ্যাক্সেসরিজ, টেকনোলজি। হেডফোন, হোম অডিও, অফিস ইলেকট্রনিক, এগুলা কিন্তু এক একটা মনে করেন যে এই যে টেকনোলজি যে একটা নিশ, এগুলা এক একটা টেকনোলজির আন্ডারে হচ্ছে সাবনিশ। সাবনিশের ব্যাপারটা কি ক্লিয়ার নাকি আরো বলতে হবে? জি ম্যাম ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। তো পানির ধর, মতো ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে।
তো আমরা হচ্ছে আগে কিছু কথা বলি, সেটা হচ্ছে আপনারা হচ্ছে নিশ সিলেকশনের ক্ষেত্রে আগেই কিন্তু বলে রাখছিলাম যে এটা একটা ডিসকাশন ক্লাস, ঠিক আছে? এইটাতে কোনো মানে কোনো কিছু দেখানোর নাই, কোনো কিছু ওইভাবে লেখালেখির কোনো কিছু নাই, ঠিক আছে? এটা হচ্ছে জাস্ট ডিসকাশন, মনোযোগ দিয়ে শুনবেন, দ্যাটস ইট। আপনাকে আগে বলি যে আপনারা যখন নিশ সিলেক্ট করবেন, এমন একটা নিশ সিলেক্ট করবেন যেটা নিয়ে আপনি হচ্ছে সবার আগে যেটা হাতে আপনার ইন্টারেস্ট আছে, যেটা নিয়ে হচ্ছে আপনি কাজ করতে কমফোর্ট ফিল করবেন। আপনার যেটাতে ইন্টারেস্ট নাই সেই মানে ওই এমন একটা নিশ নিছেন যেটাতে আপনার ইন্টারেস্ট নাই, কিন্তু ওইটার থেকে আপনি বেনিফিট বেশি পাবেন, আপনার মানে কি বলবো আউটপুট বেশি পাবেন, ইনকাম বেশি পাবেন। এই লোভে আপনি যদি এরকম কোনো নিশ সিলেক্ট করেন যেটাতে আপনার এক্সপার্টাইজ নাই, আপনি যেটাতে জানেন কম, যেটাতে আপনার ইন্টারেস্ট নাই, কিংবা ইন্টারেস্টের ব্যাপারটা না থাকলেও আপনি ওটাতে এক্সপার্টাইজ না, মোটামুটি জানেন না, কিংবা ধরেন এই টাইপের যে কাজ করতে নিলে আটকায় যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? অনেকেই আছে টেকনোলজি ব্যাপারটা কম বোঝে, ঠিক আছে? আবার বিউটি ব্যাপারটা বেশি বোঝে, যেমন এই যে আমরা মেয়েরা, হ্যাঁ, টেকনোলজির চেয়ে বিউটির ব্যাপারটা আমাদের ক্ষেত্রে একটু ক্লিয়ার বেশি হবে। এটা নর্মাল না বলেন তো? রিমা আপু, তারপরে নার্গিস আপু, কে কে আছেন আমাদের কাছে? আমরা যদি এখন টেকনোলজি নিয়ে লিখতে যাই, টেকনোলজির চেয়ে ধরেন আমরা লিখতে পারবো, আমরা জানলাম, কিন্তু টেকনোলজির চেয়ে আমাদের কাছে বিউটি প্রোডাক্ট কিংবা বিউটি নিয়ে কোনো কিছু লেখা আমাদের কাছে একটু ইজি হবে না? জি ম্যাম, এগুলা তো ধরেন আমরা ইউজ করি বা আমাদের এগুলার প্রতি জি ম্যাম। তো এখন ধরেন ব্যাপারটা এরকমই যে আপনি একটা জিনিস নিয়ে জানেন কম, কিংবা ধরেন ইন্টারেস্ট কম, এইরকম কোনো কিছু যদি আপনি সিলেক্ট করেন, হ্যাঁ, তাহলে আপনি 1 মাস 2 মাস 3 মাস আলটিমেটলি যায় 3-4 মাস পরে ওটাতে ইন্টারেস্ট পাবেন না, কিংবা ওটা নিয়ে কন্টিনিউ করার মতো যে একটা এনার্জি ভিতর থেকে ওইরকম কোনো এনার্জি পাবেন না, বুঝছেন? আপনাকে হচ্ছে 1 নম্বর কথা, যে নিশ সিলেক্ট করবেন ওই এই নিশের উপর আপনার ইন্টারেস্ট থাকতে হবে, ওই নিশের প্রতি একটা ভালো লাগা কাজ করতে হবে। আপনি যা নিয়ে কাজ করবেন তার প্রতি যদি আপনার ভালো লাগা কাজ না করে, আপনি জীবনে ওখানে সাকসেস হইতে পারবেন না, ঠিক আছে? আর ধরেন নিশ সিলেকশনের ক্ষেত্রে আর একটা জিনিস হচ্ছে মাথায় রাখতে পারেন, সেটা হচ্ছে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা একটু মাথায় রাখতে পারেন, হ্যাঁ। একটু মিউট করেন কাইন্ডলি। যা বলতেছিলাম যে ধরেন আপনারা হচ্ছে নিশ সিলেকশনের ক্ষেত্রে এই আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের ব্যাপারটা একটু মাথায় রাখতে পারেন। যেমন অনেকেই আছে এইখানে যে হচ্ছে ফাইন্যান্স নিয়ে পড়ালেখা করছে, তারপরে হচ্ছে ধরেন আপনার অ্যাকাউন্টিং নিয়ে পড়ালেখা করছে, তো এদের ক্ষেত্রে এই যেরকম আবার ধরেন মার্কেটিং নিয়ে পড়ালেখা করছে, তো এদের ক্ষেত্রে হচ্ছে কি হবে, মানে এমন একটা নিশ সিলেকশন করলে ভালো হবে, মানে এই যে একটা ফাইন্যান্স রিলেটেড, কিংবা একটু হোল্ড করেন তো আপনারা, কি এটা পানি, ভালো পানি, ভালো পানি। তো যা বলতেছিলাম যে এমন একটা নিশ সিলেক্ট করবেন যেটা হচ্ছে আপনার ধরেন আপনি হচ্ছে ফাইন্যান্স নিয়ে পড়ালেখা করছেন, কিংবা হচ্ছে ধরেন অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট, এই টাইপের যে সাবজেক্টগুলোর সাথে যে নিশগুলো যায়, ধরেন আপনার কিন্তু এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আছে, আপনি কিন্তু এটা নিয়ে 3-4 বছর স্টাডি করে আসছেন, আপনার এটার ক্ষেত্রে হালকা কিছুটা হইলেও জ্ঞান আপনার আছে না? এই মানে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের সাথে যায় এরকম ম্যাচিং করেও কোনো নিশ আপনি সিলেক্ট করতে পারেন যেটা নিয়ে আপনার জানাশোনা আছে, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার ধরেন যে নিশ সিলেকশনের ক্ষেত্রে এখন হচ্ছে মানে বাস্তবিক আচ্ছা কি বলতে নিছিলাম, তো নিশ সিলেকশনের ক্ষেত্রে এখন হচ্ছে ধরেন এমন নিশ সিলেক্ট করবেন যেটার প্রতি হচ্ছে ভালো লাগা কাজ করে, যেটার প্রতি আপনার জ্ঞান আছে, একটু জানেন শোনেন, একদমই নতুন কিছু জানেন শোনেন, মানে কিছুই জানেন না, কিছুই বুঝেন না, ওই ব্যাপারে আপনার কোনো আইডিয়া নাই, এরকম কোনো নিশ সিলেক্ট করলে আপনাদের হচ্ছে অনেক বেশি রিসার্চ করতে হবে, ঠিক আছে? অনেক বেশি রিসার্চ করতে হবে। আর হচ্ছে এই যেরকম আমরা হচ্ছে নিশের ক্ষেত্রে
আগে যখন আমরা যখন এই যেরকম ধরেন আর্টিকেল যখন পাবলিশ করি, আমরা হচ্ছে গুগল থেকে হচ্ছে ছবি নিয়ে ওইটা হচ্ছে কপিরাইট বাইপাস করে এডিট করে তারপরে হচ্ছে আমরা ধরেন যে সাইটে ইউজ করি কিংবা এরকম। আপনি একটু ট্রাই করবেন যে এরকম কোনো একটা প্রোডাক্ট কিংবা একটা নিশ চুজ করার, যেটাতে আপনি হচ্ছে একটু মানে ধরেন যে নিজে একটা দুইটা ছবি তুলতে পারবেন, কিংবা ধরেন আপনার নিজের কোনো যাই হোক, তো এমন নিশ সিলেক্ট করবেন যেটাতে হচ্ছে আপনার নিজের পার্সোনাল একটা টাচ আপ থাকবে, বুঝছেন? নিজের পার্সোনাল টাচ আপ থাকবে। এই যেমন ধরেন যে আপনি হচ্ছে এই যে টপিকটা সিলেক্ট করছেন, এটাতে হচ্ছে আপনার নিজের হয়তো একটা ছবি তোলা আছে, একটা ছবি তোলা আছে, কিংবা ধরেন এটা নিয়ে আপনি একটা ভিডিও বানাইছেন, এরকম একটা ভিডিও মানে বানাইতে পারবেন, একটা ভিডিও বানাইতে পারবেন ইচ্ছা করলে চাইলে। আমরা কি বলছিলাম যে আমাদের হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বেশি অ্যাক্টিভ থাকতে হবে, বলছিলাম না? সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন পোস্ট করতে হবে। আমরা আগেই বলছি যে আমরা 40% ট্রাফিক নিয়ে আসবো গুগল থেকে, আর বাকি 60% ট্রাফিক আমরা হচ্ছে জেনারেট করব হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ায় এক্সিস্টেন্স বাড়াইতে হবে। তো তার জন্য কি করতে হবে, যেমন ধরেন যে ইউটিউবে একটা ভিডিও থাকলো, তারপরে হচ্ছে মানে ইউটিউবে আপনি একটা চ্যানেল খুললেন। নেট প্রবলেম করতেছে। নেট প্রবলেম করতেছে? কথা শুনতে পাচ্ছেন না? কথা শুনতে পান না? আমি আমি শুনতেছি আপু, মনে হয় ওনার সমস্যা। শোয়েবের সমস্যা। আচ্ছা ঠিক আছে। তো ধরেন হচ্ছে মানে এমন নিশ সিলেক্ট করার ট্রাই করবেন যেটাতে হচ্ছে আপনার একটা পার্সোনাল টাচ আপ থাকবে। ধরেন একটা ইমেজ আপনি নিজে তুলতে পারলেন, কিংবা একটা ইমেজ কালেক্ট করতে পারলেন, ওইটা সম্পর্কে নিজের আপনার একটা ভিডিও আপনি বানাইতে পারলেন, যে ভিডিওটা না কোথাও নাই, কোনো ইউটিউবে নাই, কিংবা ধরেন আর কোনো অন্য কোনো সোশ্যাল মিডিয়ায় নাই, আপনি বানাইছেন, এটা আপনার নিজের ভিডিও বানানোটা ওই প্রোডাক্টটা নিয়ে। মানে গুগল না আস্তে আস্তে না ওই যে মানে গুগলও তো অনেক বেশি চালাক, বুঝেন নাই? গুগলও জানে যে যেগুলো ইমেজ আছে ওগুলো নিয়ে আমরা কপিরাইট বাইপাস করে দিই। তো মানে না এখন গুগল না কোনগুলাকে একটু প্রায়োরিটি দেয় বেশি। যেরকম ধরেন একটা মানে এমন কিছু নিলেন যেটাতে একটা ইমেজ আপনি দিতে পারবেন, একটা ভিডিও আপনি নিজে বানায় দিলেন যেটা আর কোথাও নাই। তারপরে হচ্ছে ওই টপিক নিয়ে একটা কমেন্ট কিংবা একটা রিপোর্ট আপনি বানায় দিলেন যেটা নাই। তো এই টাইপের, এখন ধরেন এই টাইপের যে প্রোডাক্টগুলো আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে লিখবো কিংবা যে সার্ভিসগুলো নিয়ে লিখবো, মানে আমাদের যে মানে বাস্তবিক জীবনের ক্ষেত্রে না এই টাইপের প্রোডাক্ট চুজ করা আসলে অনেক টাফ। ঠিক আছে, যে আমরা হচ্ছে এরকম প্রোডাক্ট চুজ করব কিভাবে? হ্যাঁ, ধরেন একটা জিনিস আমরা মানে চুজ করলাম, একটা নিশ, ওইটার ভিতরে অনেক মডেল আছে। আমরা তো আর আমাদের পক্ষে তো আর সম্ভব না প্রত্যেকটা মডেলের আলাদা আলাদা ইমেজ নিজে গিয়ে তোলা কিংবা নিজের তোলা। আমি যদি একটা মোবাইল নিয়ে লিখি, একটা ফ্রিজ নিয়ে লিখি, আমার বাসায় যে ফ্রিজটা আছে ওইটার একটা ইমেজ আমি ইউজ করলাম, তাহলে ওই ফ্রিজের যে আরো হাজার হাজার মডেল আছে ওই ব্র্যান্ডের, আমরা কি সব পাবো বলেন তো? তো যাই হোক, আমরা কি মানে ট্রাই করতে পারি ওইটার ওনারের সাথে যোগাযোগ করতে, কিংবা ধরেন যে এমন নিশ হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে। এখন গুগল এটা বলতেছে, কিন্তু এটা হচ্ছে খুবই একটা মানে কি বলবো মানে কমপ্লিকেটেড ব্যাপার স্যাপার হয়ে গেছে। যাই হোক, নিশ সিলেকশনের ক্ষেত্রে হচ্ছে অনেক বুঝে শুনে নিশ সিলেক্ট করবেন, যেটাতে আপনি বুঝেন ভালো, যেটাতে আপনার এক্সপার্টাইজ আছে, কিংবা আপনি হচ্ছে এটা নিয়ে মোটামুটি যেগুলা কোথাও লেখা নাই এই টাইপের কিছু লেখা আপনি সোশ্যাল মিডিয়ায় দিতে পারবেন, কিংবা হচ্ছে গুগলে দিবেন আর্টিকেলের মধ্যে, যেগুলো দেখলে মানে গুগল বুঝবে যেটাতে আপনার এক্সপার্টাইজ আছে। ঠিক আছে, তো আপনাদের হচ্ছে সবাইকে এই লিস্টটা দিছি না? জি আপু। আচ্ছা ঠিক আছে। তো এখন আচ্ছা কার ওইখান থেকে পাইছিলাম তো নাই? অবশ্যই আপনাকে দিয়েছি, আমি সবাইকে দিয়েছি এটা। না না আমি পাই নাই আপু, এই লিস্টটা পাই নাই। এটা তো গ্রুপে আছে তো। গ্রুপে দেওয়া আছে এখানে। আছে তো, আমি এটা তো করছি, আমি এটা আপনাদের সাথে শেয়ার করে দিছি তো। আচ্ছা আমাকে একটু দিয়ে দিন তো এটা। আচ্ছা আমি আবার গ্রুপে দিয়ে দিব। তো চলেন আমরা হচ্ছে আপনারা হচ্ছে এই যে এখানে যে সাব নিশগুলো আছে, হ্যাঁ নিশ আছে, নিশের আন্ডারে যে সাব নিশগুলো আছে, এই নিশগুলা এই যে দেখেন এখানে হচ্ছে আমি গুগল ট্রেন্ডিংও দিয়ে দিছি। গুগল ট্রেন্ড মানে কি, এই জিনিসগুলো সবসময় গুগলের ট্রেন্ডে থাকে। ঠিক আছে, একদম যে ট্রেন্ডিং ইস্যুগুলো আছে
যেমন ধরেন যে যেগুলা হচ্ছে ট্রেন্ড এখন চলতেছে আর কি, ভাইরাল ইস্যু, ট্রেন্ডিং ইস্যু, ভাইরাল ইস্যু, এইগুলা নিয়ে কেউ যদি সাইট ডেভেলপ করতে চান তাহলে হচ্ছে বুঝে শুনে সাইট ডেভেলপ করবেন। কারণ যেটা আজকে ট্রেন্ডিং এ আছে, যেটা আজকে চলতেছে, সেটা 2 মাস পরে নাও থাকতে পারে। ঠিক আছে, ধরেন এখন হচ্ছে এই যে কয়দিন আগে খন্দকার মুস্তাকার তিশা খুব ভাইরাল টপিক হয়েছিল না, রাতারাতি মনে করেন ওইটা নিয়ে যদি লিখতেন তাহলে রাতারাতি হচ্ছে আপনার ওয়েবসাইট হচ্ছে ধরেন চাঁদের দেশে উঠে যাইতো। কিন্তু ওইটা কি এই যে 2 মাস পরে এখন আইসা কি ওইটার কোনো মানে অতটা ইফেক্ট আছে বলেন তো? না, নাই, নেই, তাইলে ডাউন, মানে একবারে এই যে ডাউন। যেমন ধরেন যে কিছু কিছু ভাইরাল ইস্যু যেগুলো আছে, যে খুব মানে বেশি ভাইরাল এখন চলতেছে ট্রেন্ডিং এ, এই রকম ট্রেন্ডিং কোনো কিছু নিয়ে আপনারা যদি সাইট ডেভেলপ করতে চান তাহলে এরা মাথায় রেখে করবেন যে যেটা 2 মাস এখন আছে সেটা 2 মাস পরে নাও থাকতে পারে। এই জন্য হচ্ছে আপনাদের হচ্ছে মানে একটা সাস্টেইনেবল একটা নিশ খুঁজে বের করবেন, যেটা এখনো থাকবে 6 মাস পরেও থাকবে। ঠিক আছে, আর এইগুলা হচ্ছে গুগল ট্রেন্ডিং, যেগুলো সবসময় একটু মনে করেন যে মানে একটু পপুলার আর কি, সবসময় ট্রেন্ডিং এ থাকে, কম বেশি কম বেশি কিন্তু থাকে সবসময়। ঠিক আছে, এখন এর মধ্যে দেখেন কত সাব নিশ আর নিশের একটা লিস্ট, সাব নিশের একটা লিস্ট আপনাদেরকে বের করে দিছি, কি লিখে দিছি। এখন এইগুলা যদি আমি একটা একটা আলোচনা করতে যাই তাহলে দেখেন তো কত সময় লাগবে। তারপরেও আমি হচ্ছে আপনাদেরকে সংক্ষেপে বলে যাই। ঠিক আছে, যেমন ধরেন এই যে প্যারেন্টিং, আপনারা হচ্ছে প্যারেন্টিং নিয়ে একটা সাইট ডেভেলপ করতে পারেন। আর এই প্যারেন্টিংটা হচ্ছে ব্রড নিশ হইলে এর মধ্যে সোলো ফাদার, সোলো মাদার, এইগুলা হচ্ছে আপনাদের সাব নিশ হবে। ঠিক আছে, যেমন সোলো ফাদার মানে কি, একটা বাবা যার মানে মানে একটা লোক যার ওয়াইফ নাই, তার একটা বেবি আছে, সে একা তার বেবিটাকে পালতেছে, কিভাবে কি সমাচার, এগুলা নিয়ে যদি আপনি হচ্ছে মানে একটা সাইট ডেভেলপ করেন, একা একা মা ছাড়া একটা বাচ্চাকে কিভাবে পালবে, কিভাবে খাওয়াবে, কিভাবে গ্রো করাবে, ওই সোলো মাদার সেম। এই যে গ্রিন মামা নামে একটা ওয়েবসাইট আছে, ওইখানে গেলে আপনারা দেখতে পারবেন যে কিভাবে সোলো মাদাররা তাদের বাচ্চা কাচ্চা একা একা পালে। ঠিক আছে, কিভাবে একা একা কেয়ার করে। এই যে একটা হচ্ছে নিশ আর সাব নিশ, এগুলো নিয়ে আপনি সাইট ডেভেলপ করতে পারেন। তারপরে হচ্ছে নতুন অবস্থায় হচ্ছে হাউ টু নিয়ে মানুষের তো মানে মনে করেন যে আমরা হচ্ছে এই যে গুগলে এসে মানুষ অনেক কিছু লিখে সার্চ করে না, হাউ টু। তো আপনারা হচ্ছে ধরেন হাউ টু কোনো কিছু নিয়ে যদি ওয়েবসাইট লেখা শুরু করেন, কোনো একটা স্পেসিফিক নিশ সিলেক্ট করে হাউ টু দিয়ে যতগুলা কন্টেন্ট কিংবা আর্টিকেল লেখা যায় সেইগুলা হচ্ছে আগে লিখবেন। তাইলে হচ্ছে এটা হচ্ছে একটা এক্সট্রা ট্রিক্স কিংবা টিপস যাই ধরেন না কেন, যে আপনারা যে নিশ কিংবা সাব নিশ সিলেক্ট করবেন, ওই ওই সাব নিশ নিয়ে কিংবা ওই নিশ নিয়ে হাউ টু দিয়ে যতগুলো আর্টিকেল লেখা যায় বুঝছেন, ওগুলা আগে লিখে রাখবেন। নতুন অবস্থায় হাউ টু কন্টেন্ট গুলা হচ্ছে র্যাঙ্ক করা ইজি হয়। ঠিক আছে, কার কাছ থেকে জি ম্যাডাম। আসে? যেমন ধরেন এই যে হচ্ছে এই যে আপনার প্যারেন্টিং, সোলো প্যারেন্টিং, এইটার হচ্ছে মনে করেন যে সার্চ ভলিউম মোটামুটি আছে। হ্যাঁ, সার্চ ভলিউম মোটামুটি আছে, আর হচ্ছে এটার হচ্ছে কম্পিটিশনও কম। এটা একটা মাইক্রোনিশ হইতে পারে, মানে মনে করেন যে একবারে কি বলবো, একটা আউট অফ দ্য বক্স কন্টেন্টস আপনি খুঁজে নিতে পারেন এইটা, যেটা নিয়ে হচ্ছে মনে করেন যে সার্চ ভলিউম আছে, কম্পিটিশন কম, মনে করেন যে মোটামুটি লিখলে র্যাঙ্ক করার চান্স আছে। মানে আমাদের না এই যে এরকম ইউনিক ইউনিক নিশ খুঁজে বের করতে হবে বুঝছেন, যেগুলো পপুলার সবসময় মানুষ সার্চ করে, যেগুলোর সার্চ ভলিউম অনেক বেশি, সেগুলা হচ্ছে মনে করেন যে ধরেন যেটা হচ্ছে সবসময় ট্রেন্ডিং এ থাকে, সবসময় মানুষ এগুলো নিয়ে যেগুলো নিয়ে সার্চ করে, কমন যেগুলো সবসময়, ওগুলা কিছু নিয়ে লিখলে আপনার হচ্ছে এই মানে ওগুলা নিয়ে সবসময় মানুষ সার্চ করে, তাহলে নর্মালি ওগুলার হচ্ছে কম্পিটিটর বেশি হবে না যদি লিখতে চান। তাহলে যারা জি র্যাঙ্কে ম্যাম, আছে তাহলে যারা র্যাঙ্কে আছে তাদের সাথে হচ্ছে কম্পিটিশন করে মানে র্যাঙ্কিং এ ওঠা আপনার জন্য অনেক টাফ হবে না প্রথম অবস্থায়। এই জন্য করবেন কি, মানে একটু প্রথম অবস্থায় এরকম ইউনিক ইউনিক নিশ খুঁজে বের করবেন, ইউনিক ইউনিক টপিক খুঁজে বের করবেন, যেগুলোর সার্চ ভলিউম আছে, গুগলে মানুষ মোটামুটি লিখে সার্চ দেয় কিন্তু হচ্ছে কম্পিটিশন কম। মানে মানে গুগল মানে মানুষ গুগলে লিখে সার্চ করতেছে, আস্তে আস্তে এটা বাড়তেছে, এরকম হচ্ছে নিশ আপনারা খুঁজে বের করবেন বুঝছেন। এই নিশটি সার্চ জি নিয়ে ক্লাস দেওয়ার পরে, নিশ সিলেকশন নিয়ে ক্লাস দেওয়ার পরে, রিসার্চ দিয়ে ক্লাস দেওয়ার পরে 2 নাম্বার গ্রুপের যে অবস্থা হয়েছিল, মানে এই ক্লাস করার পরে তারা তো হতাশ, তারা আসলে তাহলে কোন নিশ নিবে। এটা আসলে আপু ম্যাম অনেক কঠিন মানে বুঝতে গেলে আচ্ছা আপু, ওই যে একটা দেখলাম একটু আগে, একটা নিশ কনফিউশন একটা সাব নিশ ছিল, নাম কি এখন রিলেশনশিপ, দেখেন আমি ওটা বলি, কেমন ছিল? একটু হোল্ড করেন, আমি সব কিছুতে আসবো, একটা একটা করে সব বলবো বুঝছেন।
যতগুলা পারি আমি বলে যাই 1-1.5 ঘন্টার মধ্যে। এই যেরকম ধরেন আপনাদেরকে যেরকম বলছি হাউ টু নিয়ে প্রথম অবস্থায় লিখলে হচ্ছে র্যাঙ্ক করা ইজি, কিন্তু হাউ টু মেক মানি অনলাইন এই টাইপের যদি কিছু নিয়ে যদি আপনি প্রথম অবস্থায় লেখেন তাহলে কিন্তু জীবনের অবস্থা খারাপ, অবস্থা খারাপ। হ্যাঁ, এই যে হাউ টু মেক মানি অনলাইন এটা নিয়ে যদি লেখেন, আবার মানে হাউ টু মেক মানি মানে হাউ টু নিয়ে লিখতে বলছি মানে যে একবারে আপনি হচ্ছে এই যে প্রথমে হাউ টু মেক মানি অনলাইন এই টাইপের কোনো কিছু নিয়ে লিখবেন, তাইলে কিন্তু মনে করেন নতুন অবস্থায় কিয়ামত হয়ে যাবে। তো যাই হোক, বুঝে শুনে করবেন। আপু জি বলেন। বলতেছি নতুন অবস্থায় ট্রাভেলিং নিষ্ঠা কেমন? বলবো বলবো হবে নতুন অবস্থায় ট্রাভেলিং নিশ কেমন আপনি বুঝেন না? ট্রাভেলিং নিয়ে হচ্ছে অনেক লেখালেখি হয়, ওটা অনেক কম্পিটিটিভ। হ্যাঁ আপনি বুঝেন না? এটা আমি একটা নির্দিষ্ট কান্ট্রি সিলেক্ট করে লিখলাম যে দেশে মানে কান্ট্রিতে ওই দেশের সার্চ ভলিউম কম শোনেন আছে আমি বা বলি আপনার হচ্ছে আচ্ছা ট্রাভেলিং নিয়ে আসতেছি, ঠিক আছে ট্রাভেলিং নিয়ে আসতেছি, আমি আস্তে আস্তে একটা একটা বলে যাই। আচ্ছা আপু এটা একটু বলবেন মনে করে। হ্যাঁ, যাই হোক, তারপরে ধরেন যে আমরা হচ্ছে এমন একটা টপিক খুঁজে বের করব যেটা হচ্ছে সার্চ ভলিউম আছে, কম্পিটিশন কম, গুগলে হচ্ছে কেউ কিছু লিখে সার্চ দিলে মনে করেন যে গুগলের কাছে ওই রিলেটেড ভালো ওয়েবসাইট কিংবা ভালো আর্টিকেল না থাকলে সেক্ষেত্রে ধরেন আপনি এমন একটা কিছু নিয়ে হচ্ছে আপনার সার্চ মানে মানে লিখলেন যেটাতে হচ্ছে সার্চ ভলিউম মোটামুটি আছে, মানুষ গুগলে লিখে সার্চ দেয়, কিন্তু না মানে ওই রিলেটেড মানে একদম ভালো মানে অনেক পুরাতন পপুলার কোনো ওয়েবসাইট না থাকলে আপনি যদি লেখেন তাহলে হচ্ছে আপনারটা হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে গুগল সবার উপরে নিয়ে যাবে, কারণ যেহেতু আপনি এটা নিয়ে লিখছেন আর আপনারটা নতুন, আপনি নতুন ভাবে লিখছেন, নতুন করে কেবল লিখছেন, কিন্তু এর আগে কেউ খুব সুন্দরভাবে এটা নিয়ে লেখে নাই, খুব ভালো কোয়ালিটিফুল ওয়েবসাইট পুরাতন ওয়েবসাইট নাই, তাহলে যেহেতু আপনি নতুন অবস্থায় হইলেও সেহেতু ওর কাছে যেহেতু ভালোটা নাই তাহলে সে তো আপনারটা তাড়াতাড়ি র্যাঙ্ক দিয়ে দিতে পারে। আপনারা হচ্ছে এরকম একটু চিন্তা ভাবনা করবেন, বুঝছেন? বুঝাইতে পারছি? আপনাদের এইভাবে ভাবতে হবে। জি জি জি। নিশ সিলেকশন ব্যাপারটা মনে করেন যে খুব কঠিন একটা ব্যাপার। কম্পিটিশন যদি মিডিয়াম থাকে তারপরেও যদি ওই মনে করেন যে ধরেন কম্পিটিশন মিডিয়াম থাকলে ওই রিলেটেড 40টা 50টা আর্টিকেল যদি ওয়েবসাইটে আপনার থাকে, সোশ্যাল মিডিয়ায় ওয়েবসাইটের এক্সিস্টেন্ট থাকে, আর হচ্ছে আর্টিকেল যদি হচ্ছে ধরেন 2-3 মাস পুরাতন হয় তাহলে ওই সাইটগুলো হচ্ছে গুগলে হচ্ছে টপ র্যাঙ্কিংয়ে চলে আসে, বুঝছেন? ধরেন আপনি প্রথমে অবস্থায় আমি কি বলতেছি যে কম্পিটিশন নেবেন লো কিন্তু সার্চ ভলিউম মোটামুটি আছে, কিন্তু ধরেন আপনি প্রথম অবস্থায় এমন একটা নিশ নিছেন যে তার কম্পিটিশন হচ্ছে মিডিয়াম, কিন্তু মানে মনে করেন কম্পিটিশন মিডিয়াম হইলেও ধরেন আপনি যদিও 40টা 50টা কোয়ালিটিফুল আর্টিকেল হচ্ছে আপনি ওয়েবসাইটে দেন আর আপনার হচ্ছে এই আর্টিকেলগুলো 3-4 মাস পুরাতন হইলেও না অনেক সময় গুগল টপ র্যাঙ্কিংয়ে হচ্ছে নিয়ে যায়, বুঝছেন? আর হচ্ছে অনেক সময় হচ্ছে ওয়েবসাইট হচ্ছে 1 মাস পুরাতন হইলেও ভালো পরিমাণ ভিজিটর আসে, বুঝছেন? এমন নিশ এমন সাব নিশ আপনাকে সিলেক্ট করতে হবে আর ওই টপিকের উপরে অন্তত 30-40টা আর্টিকেল লিখতে হবে, তাহলে হচ্ছে গুগল বুঝবে যে আপনি এই টপিকে এক্সপার্ট, বুঝছেন? বুঝতেছেন আপনারা নিশটা? জি ম্যাম, যে বুঝতেছি। একটা একটু মানে এই ব্যাপারটা একটু কম মানে কি বলবো কমপ্লিকেটেড ব্যাপারটা। একটু সময় নিয়ে ভাবতে হবে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে আস্তে ধীরে ঠান্ডা মাথায় ভাবতে হবে এই আর কি। জয় ভাই, আপনার কি ছিল নিশ? আপনার সাইট আছে একটা? না, আমার সাইট নাই, ওটা আমার পার্সোনাল ওয়েবসাইট। তারপরে এই দেখেন এই যে এখানে হচ্ছে স্মল বিজনেস আইডিয়া, হ্যাঁ এটা হইতে পারে ধরেন যে স্মল বিজনেস আইডিয়া কি, ধরেন যে এই যে অল থিংস আর পারচেসড দেন সোল্ড, মনে করেন আপনি পুরাতন জিনিসপত্র কিনলেন পরে ওগুলো আবার সেল করে দিলেন, এরকম একটা ওয়েবসাইট এই রিসেন্ট হচ্ছে আমাদের এরকম একটা মানে কাজ আসছে, বুঝছেন? যে একজন হচ্ছে মানে একটা এসইও প্রজেক্ট আসছে আর কি, মানে উনি হচ্ছে পুরাতন জিনিসপত্র কিনে মানে সেল করা শুরু করে নাই, সেল করা শুরু করবে, ওয়েবসাইট বিল্ড করছে ওইটার এসইওর জন্য আর কি একটা প্রপোজাল পাইছি, বুঝছেন? তো এই স্মল বিজনেস আইডিয়া এই কে কথা বলে। তারপরে হচ্ছে ধরেন গেমিং, এই যে গেমিং নিয়ে আপনি একটা সাইট বানাইতে পারেন, ঠিক আছে? যে ধরেন যে কেমন অল গেমের মানে যত গেম আছে এই যে অনলাইনে যত গেমস খেলে সেই গেমসগুলোর প্রবলেম তাদের সলিউশন এগুলা নিয়ে আপনি একটা সাইট ডেভেলপ করতে পারেন, ঠিক আছে? যেরকম ধরেন যে এই যে হাউ টু ইনস্টল দিস গেম, হাউ টু ফিক্স দিস ইস্যু, এই যে গেম খেলতে যায়ও তো অনেক রকমের ঝামেলায় পড়তে হয় না,
তারপরে হচ্ছে এখন যে অনলাইন গেমগুলো, এগুলাতেও তো মনে করেন যে অনেক কত রকমের কত কিছু হয়। যাই হোক, এত কিছু আমি জানিও না। তবে ধরেন একটা গেম হচ্ছে আমি যখন খেলতে যান, ইনস্টল করতে হয় কিভাবে, তারপরে গেম খেলতে যায় একটা প্রবলেমে পড়লে এটা হচ্ছে ফিক্স করে কিভাবে, তারপরে হচ্ছে স্পেসিফিক একটা গেম নিয়ে আপনি সাইট দাঁড় করাইতে পারেন যে ওই গেমটার ওভারঅল সব কিছু নিয়ে, বুঝছেন? এরকম হচ্ছে ধরেন গেমিং একটা নিশ হইতে পারে, তার আন্ডারে এগুলা হচ্ছে সাব নিশ হইতে পারে, বুঝছেন? তারপরে হচ্ছে এই যে দেখেন, আপনার হচ্ছে আপনি পার্টিকুলার 10টা গেম নিয়ে লিখতে পারেন। তারপরে হচ্ছে টপ 10 গেম ফর অ্যান্ড্রয়েড, এমন হচ্ছে পার্টিকুলার গেমিং কনসেপ্টগুলো নিয়ে হচ্ছে আর্টিকেল লিখতে পারেন। তারপরে হচ্ছে ধরেন প্রথম অবস্থায় হচ্ছে আপনি গেমিং কনসেপ্ট নিয়ে লিখলে ওই আপনার হচ্ছে র্যাঙ্ক করাটা অনেক টাফ হয়ে যায়। গেমিং এর ব্যাপারটা কি, এই ধরেন একটা গেমস খেলতে গিয়ে আপনি যে প্রবলেম ফেস করবেন, ওই গেমটা সম্পর্কে আপনি যদি ভালোভাবে না জানেন, কিংবা এই প্রবলেমটা কিভাবে ফিক্স করে আপনি যদি খুব ভালোভাবে না জানেন, তাহলে কিন্তু এটা নিয়ে লিখতে পারবেন না। এটা কিন্তু একটা ক্রিটিক্যাল বিষয়, বুঝছেন? যেমন ধরেন এই যে gameserror.com নামে কিন্তু একটা সাইট আছে, হ্যাঁ, যে ওইটাতে শুধু হচ্ছে গেম নিয়ে হচ্ছে আপনার যত ধরনের প্রবলেম আছে সেগুলো নিয়ে, মানে কিভাবে ফিক্স করবে, কিভাবে কি মানে কোনটা কি করবে, এমন কনসেপ্ট নিয়ে হচ্ছে কাজ করে, বুঝছেন? তারপরে হচ্ছে ধরেন হোম মেইনটেন্স, এটা হলো ধরেন হাউস ডেকোরেশন রিলেটেড। একটা বাসায় অনেক জিনিস লাগে, যেমন ওয়াল, কিচেন, এগুলো কিভাবে প্রবলেম, মানে এই বিভিন্ন ধরনের প্রবলেম, তারপরে হচ্ছে এগুলো ডেকোরেশন করবেন কিভাবে, এগুলো নিয়ে যারা হচ্ছে মনে করেন যে এই যে ফুল হাউস ডেকোরেশন, লাইটিং, শুধু লাইটিং এর ব্যাপারটা কিভাবে হচ্ছে আপনি ফিক্স করবেন, এটা হচ্ছে এই যে হোম মেইনটেন্স আপনার হচ্ছে একটা নিশ হইলে এটার আন্ডারে আপনি সাব নিশ হিসেবে ওয়াল কালার এটা নিয়ে শুধু লিখতে পারেন। তারপরে হচ্ছে ইন্ডিভিজুয়াল থিংস ডেকোরেটর, ধরেন খালি রুম ডেকোরেশন, কিংবা ধরেন শুধু রুমের মধ্যে যে এই যে আমাদের কত রকমের ফার্নিচার আছে, ওই ফার্নিচারগুলো ডেকোরেশন কোনটা কোথায় রাখবেন। আবার শুধু কিচেনের ডেকোরেশন, এইভাবে হচ্ছে আপনি লিখতে পারেন। স্পেসিফিক লাইট নিয়ে লিখতে পারেন, এই যে রুম হিটার নিয়ে, ইলেকট্রিক ফ্যান নিয়ে, ঠিক আছে? আপনারা যদি ধরেন এই যে এরকম নিশ সিলেক্ট করতে পারেন যেগুলাতে ট্রাফিক আসে, মানে ট্রাফিক আছে কিন্তু কম্পিটিশন একটু কম, তাইলে হচ্ছে দেখবেন যে আপনি হচ্ছে ব্লগিং এর ক্ষেত্রে 50% সফল হয়ে যাবেন। আর হচ্ছে সাইট যত বেশি সাইটে আর্টিকেল দিবেন, আর সাইট যত বেশি পুরাতন হবে তত বেশি ট্রাফিক আসবে, ঠিক আছে? আর অবশ্যই হচ্ছে কোয়ালিটিফুল কন্টেন্ট দিতে হবে। ওই কোয়ালিটির জায়গায় কোয়ান্টিটি বাড়াইলে এখন আর আলটিমেটলি লাভ নাই, ঠিক আছে? আপনাদের কাছে কি জটিল লাগতেছে ক্লাসটা? নিশ না সিলেকশনের ক্লাস তো একটু ভেজাল লাগবেই আর কি। মানে বিষয়ে বুঝতেছি, তবে আর কি হ্যাঁ, সমস্যা নাই, সিলেক্ট করাটা একটু ক্লাসটা টাফ না হবে দুই সেটাই। তিনবার রিপিট করবেন, ক্লাসটা 2-3 বার রিপিট করবেন। আর সবচেয়ে বড় কথা, এই যে ডক ফাইলটা আপনাদেরকে দিয়ে দিব, এইটার আন্ডারে সবকিছু একটু ভালোভাবে বোঝার ট্রাই করবেন, থাকে না? জি জি জি। একটু হোল্ড করেন, একটু হোল্ড করেন। ও ঘুমাবে, কিছু করার দরকার নাই, ওকে নিয়ে ঘুম পাড়ায় দেবো, এভাবে না, হেঁটে হেঁটে ঘুম পাড়াও। হ্যাঁ, এইভাবে না, তুমি ওকে কাঁধে নাও তারপরে ঘুম পাড়াও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তারপরে ধরেন যে পার্সোনাল ফাইন্যান্স, ঠিক আছে? এই যে এই একটা হচ্ছে নিশ, এর মধ্যে হচ্ছে ধরেন অনেক প্রফিটেবল সাব নিশ আছে, যেমন ধরেন ট্যাক্স, তারপরে হচ্ছে কোন জায়গায় ট্যাক্স জমা দিবেন, কিভাবে জমা দিবেন, ট্যাক্স ফাইল রেডি করার জন্য কোন প্রতিষ্ঠানগুলো ভালো, কিভাবে হচ্ছে ট্যাক্স গণনা করতে হয়, এগুলোর উপরে বেস করে আপনি একটা সাইট বানায় কাজ করতে পারেন, ঠিক আছে? তারপরে হচ্ছে আর কি আছে, যেমন এই যে বাজেটিং, হ্যাঁ, এই ধরেন বাজেটিং এর ক্ষেত্রে হচ্ছে মান্থলি ইনকামের উপর হচ্ছে বেস করে বাজেটিংটা হচ্ছে কেমন হবে, কত টাকা খরচ করবেন, কত টাকা জমাবেন, এইগুলার উপরেও আপনি হচ্ছে কাজ করতে পারেন। সেভিংস কিভাবে বাড়ানো যায়, এগুলা নিয়ে হচ্ছে আপনি সাইট বানাইতে পারেন। এগুলা নিয়ে হচ্ছে এইগুলা নিয়ে অনেক সাইট আছে, এগুলা নিয়ে অন্যান্য যে সাইটগুলো আছে আপনারা হচ্ছে গুগলে সার্চ করে ওই সাইটগুলো থেকে আপনারা আইডিয়া নিতে পারেন, ঠিক আছে? আইডিয়া নিয়ে নিজের সাইটে হচ্ছে আর্টিকেল লিখে পোস্ট করতে পারেন। আর আর্টিকেল তো আপনারা অবশ্যই এআই দিয়ে লিখবেন, তারপরে হচ্ছে শুধু এআই বাইপাস করে দিলেই হবে। এইভাবে হচ্ছে এই আপনারা হচ্ছে এই পার্সোনাল ফাইন্যান্সের মধ্যে ট্যাক্স নিয়ে আলাদাভাবে হচ্ছে আপনারা সাইট ডেভেলপ করতে পারেন, বাজেটিং নিয়েও করতে পারেন। এখন ফাইন্যান্সকে যদি হচ্ছে আপনি যদি ফুল ফাইন্যান্স আপনার টার্গেট থাকে, এটা অনেক ব্রড নিশ, আপনাকে হচ্ছে এই যে শুরু করতে হবে এই যে স্পেসিফিক ট্যাক্স কিংবা বাজেটিং,
এগুলা নিয়ে, ঠিক আছে? তারপরে হচ্ছে ধরেন এই যে ক্রেডিট কার্ড নিয়ে আপনি লিখতে পারেন, ঠিক আছে? ফাইন্যান্স আপনার নিশ হইলে ক্রেডিট কার্ড একটা সাব নিশ হইতে পারে। এই ক্রেডিট কার্ডের বিভিন্ন ইস্যু প্রবলেম, কথা বইলো না, আমি ক্লাসে কথা বইলো না। ক্রেডিট কার্ড নিয়ে মনে করেন যে ধরেন ম্যাক্সিমাম যে দেশগুলা ইউরোপিয়ান কান্ট্রিগুলা বিভিন্ন ধরনের হচ্ছে প্রবলেম ফেস করে এগুলা নিয়ে। তারপরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অফার দেয় এই ক্রেডিট কার্ডগুলা, এগুলা নিয়ে আর্টিকেল লেখা যায়। তারপরে হচ্ছে ধরেন যে কিছু কিছু দেশে আছে হচ্ছে আলাদা ক্রেডিট কার্ড থাকে যে শুধু ওই দেশেই ইউজ করা যায়, এগুলা নিয়েও আর্টিকেল হচ্ছে আপনারা লিখতে পারেন। ব্যাংকিং সেক্টর নিয়ে লেখা যায়। তারপরে হচ্ছে স্টক মার্কেট আছে, হ্যাঁ, স্টক মার্কেটে যে বেসিক বিষয়গুলো আছে, তারপরে নিউজগুলা কিভাবে, মানে নিউজগুলা আছে কিভাবে স্টক মার্কেট কাজ করে, কিভাবে কি হয় প্রতিদিনের স্টকের ওঠানামা, এগুলা নিয়ে আপনি আর্টিকেল লিখতে পারেন। তারপরে হচ্ছে ক্রিপ্টোকারেন্সি তো খুব মানে কি বলবো মজার একটা ব্যাপার, হ্যাঁ, পপুলার। অনেক জনপ্রিয় এখন। হ্যাঁ, অনেক জনপ্রিয়। ধরেন এটা নিয়ে হচ্ছে আপনি সাইট বিল্ড আপ করতে পারেন, আর্টিকেল লিখতে পারেন। ধরেন বর্তমানে হচ্ছে কোনটার কত রেট, কোনটার প্রাইস বাড়লো, কোনটার কমলো, এই নতুন মানি কোনটা আসলো, এগুলো নিয়ে হচ্ছে আপনি সাইট ডেভেলপ করতে পারেন। তারপরে হচ্ছে যে রিয়েল আপু এস্টেটে। একটা কোশ্চেন করতে হ্যাঁ, করেন করেন। কে কোশ্চেন করবেন করেন। হ্যালো আপু, আপনি কোশ্চেন শুনতে পাচ্ছেন? করেন, আমি শুনতে পাচ্ছি। ওকে আপু, কোশ্চেনটা হচ্ছে যে আমার ব্লগটা মানুষ কেন, আপনার কথা আসতেছে না আপনার ভাই। কথা আসতেছে না, আপনার কথা আমার কেটে আগে যাচ্ছে। থেকেই আছে, সো এই রেঞ্জে আমাদেরকে মানে কিভাবে আসবো আমি আমরা আপনার কথা তো actually শুনি জানাবো? নাই এই ভাই, ফ্লোতে কিভাবে আসবো আপনার যে আমার কথা ব্লগটা কেন করবে? আপনার কথা শোনা যায় নাই, আপনার কথা আসে নাই, বুঝতে পারি নাই, আবার বলেন। ঠিক আছে, আপনি লিখে দেন, আমি ট্রাই করব উত্তর দিয়ে দেওয়ার। ঠিক আছে, আপনি লিখে দেন। তারপরে ধরেন যে রিয়েল এস্টেট আছে, যে জায়গা জমি, ফ্ল্যাট, রেডি ফ্ল্যাট ক্রয় বিক্রয়। তারপরে হচ্ছে এইগুলা ক্রয় বিক্রয়ের হচ্ছে কি পদ্ধতি, কিভাবে হচ্ছে আপনার হচ্ছে এগুলার ভ্যালুটা হচ্ছে কাউন্ট করে, এই হাবিজাবি এগুলা নিয়ে হচ্ছে আপনি একটা সাইট বানাইতে পারেন। তারপরে হচ্ছে ধরেন এগুলা নিয়ে অনেক সার্চ হয়, আপনি গুগলে সার্চ করে দেখলে দেখবেন অনেক পপুলার এগুলা হচ্ছে। আপনার অন্য অনেক ওয়েবসাইট পাবেন, ওগুলা থেকে হচ্ছে আইডিয়া নেবেন, ঠিক আছে? যেমন পার্সোনাল ফাইন্যান্স সাইটের হচ্ছে একটা পজিটিভ দিক কি, এই ওয়েবসাইটগুলো হচ্ছে ম্যাক্সিমাম ভিজিট করতে আসছে কারা, যারা হচ্ছে মানে বুঝছেন আমার কথাটা। পার্সোনাল ফাইন্যান্স যে সাইটগুলো আছে এগুলোর পজিটিভ দিক হইলো এই ওয়েবসাইটগুলো ম্যাক্সিমাম সময় হচ্ছে ভিজিট করে কারা, যাদের অনেক টাকা পয়সা আছে, যারা অনেক টাকা পয়সার মালিক, যাদের আর্নিং বেশি, ঠিক আছে? কারণ যাদের আর্নিং বেশি তারাই ট্যাক্স দেয়, যাদের টাকা পয়সা বেশি ক্রেডিট কার্ডও তারাই নেয়, ম্যাক্সিমাম ক্রেডিট কার্ড তারাই ইউজ করে, রিয়েল এস্টেটও তারাই ম্যাক্সিমাম ইনভেস্ট করে। সো এই ধরনের ওয়েবসাইটে ম্যাক্সিমাম হচ্ছে মনে করেন যে যারা ধনী ব্যক্তিরা আছে তারা ভিজিট করে, ঠিক আছে? বিশেষ করে টিয়ার ওয়ান কান্ট্রির হচ্ছে যারা উচ্চবিত্ত তারা আসে। তো তাদের সামনে যে অ্যাডগুলো শো করবে সেগুলাও অনেক ভালো ভালো অ্যাড, ঠিক আছে? লো কোয়ালিটির কোনো প্রোডাক্টের অ্যাড হচ্ছে আপনি দিবেন না তাদের সামনে। ধরেন গাড়ি, আইফোন, এমন অ্যাড আসবে, ঠিক আছে? তো যেগুলার সিপিসি অনেক হাই হবে, যেমন ধরেন যে ইন্স্যুরেন্স কোম্পানি, ক্রেডিট কার্ড, গাড়ি, মানে যেগুলার সিপিসি অনেক হাই সেগুলা শো করা হয় এই সাইটগুলোতে, ঠিক আছে, অ্যাড হিসেবে। সো যখন হচ্ছে পার্সোনাল ফাইন্যান্স নিয়ে কাজ করবেন সেক্ষেত্রে মনে করেন অ্যাড রেভিনিউ অনেক বেশি আসবে, বুঝছেন? আবার এখানে কিছু কিছু অ্যাফিলিয়েট করারও সুযোগ আছে, যেমন ধরেন যে আপনার রেফারেন্সে কোনো ভিজিটর যদি কোনো ট্যাক্স কোম্পানি কিংবা কোনো ক্রেডিট কার্ডের জন্য ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট খুলে ক্রেডিট কার্ডের অ্যাপ্লিকেশন করে, সেক্ষেত্রে আপনি হচ্ছে একটা অ্যাফিলিয়েট আর্নিংয়েরও সুযোগ পাবেন। আবার পার্সোনাল ফাইন্যান্সের হেভি একটা প্রবলেমও আছে, সেটা হচ্ছে নতুন সাইট গুগলে র্যাঙ্ক করাটা খুবই টাফ, ঠিক আছে? খুবই টাফ, যেহেতু হচ্ছে মানি রিলেটেড একটা বিষয়। কিন্তু 6 মাস বা 1-2 বছর কাজ করে আপনি যদি এই ধরনের, মানে যেহেতু হচ্ছে মানি রিলেটেড, হ্যাঁ, সেহেতু হচ্ছে আপনার ধরেন যে সহজে হচ্ছে গুগল আপনাকে র্যাঙ্ক দিবে না, কারণ আসলে আপনি যেগুলো লিখছেন সেগুলো আসলেই একদম অথেন্টিক লেখা লিখছেন কিনা, অরিজিনাল মানে একদম
সঠিক ইনফরমেশন দিচ্ছেন কিনা, আপনার এগুলা পড়ে মানুষের উপকার হচ্ছে কিনা। যেহেতু টাকা পয়সার ব্যাপার, এই জন্য গুগলও এই ব্যাপারটাতে খুব অ্যালার্ট, ঠিক আছে। এখন আপনি যদি 6 মাস 1 বছর কাজ করে যদি এই সাইট র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে পারেন, তাহলে আপনার লাইফে আর হচ্ছে মনে করেন যে কিছু দরকার নাই। একটা সাইট দিয়ে আপনি মনে করেন যে দেখবেন যে অনেক ভালো ইনকাম করতেছেন, অনেক ভালো আর্নিং আসতেছে। কোটিপতি সেলিম ভাই, হ্যাঁ, কোটিপতি। আশরাফ চৌধুরী যদি গুগলের কাছে একবার অথরিটি বিল্ড আপ করতে পারেন এই যে এই পার্সোনাল ফাইন্যান্স নিয়ে সাইট ডেভেলপ করে, তাহলে আর পিছনে ফিরে থাকার দরকার নাই। একটা সাইট দিয়ে আপনার লাইফ সেট হয়ে যাবে। তো এই ফাইন্যান্স রিলেটেড সাইট যদি সুন্দর করে সাজায় গোছায় র্যাঙ্কে তুলতে পারলে আর অ্যাফিলিয়েট আর্নিং আর অ্যাড রেভিনিউ দুটোতেই হচ্ছে ভালো ইনকাম করা যায়, ঠিক আছে। আর হচ্ছে এই মানে ফাইন্যান্স রিলেটেড সাইট হচ্ছে ইনফরমেশনের উপর বেস করে, ঠিক আছে। এই সাইটের ইনফরমেশনের উপর বেস করে হচ্ছে আপনার ভিজিটর ট্রাফিকরা হচ্ছে ট্যাক্স, রিয়েল এস্টেট, ক্রিপ্টোকারেন্সি, ক্রেডিট কার্ড, মর্গেজ বিভিন্ন জায়গায় হচ্ছে ইনভেস্ট করে। সো গুগল কখনোই চায় না যে নতুন একটা সাইট, যে সাইটের কোনো অথরিটি নাই, কোনো ট্রাস্ট অর্ডিনেস নাই, বিশ্বাসযোগ্যতা নাই, সেই সাইটের ইনফরমেশন অনুযায়ী যদি কেউ ইনভেস্ট করে, যদি ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে গুগলের বদনাম হবে না। আর ওসব সাইটে যদি তো ভালো ভালো মনে করেন যে টেকনিকও কারো লাগবে। যদি ক্ষতি হয়, সে যদি ফেসবুক লাইভে এসে বলে অথবা অন্য কোনো সোশ্যাল মিডিয়া সাইটে বলে, তাহলে গুগলের উপরে খারাপ মানে গুগলের ইমেজ খারাপ হবে না। সেই জন্য গুগল হচ্ছে এই যে পার্সোনাল ফাইন্যান্স নিয়ে কোনো সাইটকে সহজে র্যাঙ্কিংয়ে দেয় না, খুব টাফ, ঠিক আছে। পার্সোনাল ফাইন্যান্স মানি রিলেটেড কোনো কিছু নিয়ে কাজ করলে আপনার হচ্ছে মানে কোনো কিছু নিয়ে কাজ করতে ইন্টারেস্টেড হইলেও প্রথমে অন্য কোনো টপিক নিয়ে কাজ করবেন। এর পাশাপাশি মানি রিলেটেড একটা সাইট আপনি ক্রিয়েট করে রেখে দিবেন, যে সাইট থেকে শুরুতে ইনকামের দরকার নাই, ধরেন যে এটাতে পোস্ট কিংবা আর্টিকেল দিতে থাকবেন। আর খেয়াল রাখবেন যে ইমপ্রেশন কিংবা ভিজিটর বাড়তেছে কিনা। ইমপ্রেশন কিংবা ভিজিটর ডে বাই ডে যদি বাড়ে, তাইলে হয়তো বুঝবেন যে না আপনার সাইট ট্র্যাকে আছে। ইন ফিউচার হচ্ছে যখন মানে ধরেন এই সাইটটা অথরিটি বিল্ড আপ হয়ে যাবে, ইন ফিউচার এটা হচ্ছে একটা প্যাসিভ আর্নিং এর সোর্স হিসেবে হচ্ছে লং টাইম আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে। এটাকে হচ্ছে আপনি সেকেন্ড ইনকাম হিসেবে রাখবেন। যদি আপনি হচ্ছে মানে ওয়েবসাইটকে আপনার ইনকামের সোর্স হিসেবে ধরে নেন, তারপরেও ওইটাকে ধরেন যে সেকেন্ড একটা সোর্স হিসেবে রাখবেন, ঠিক আছে। যেটা থেকে আপনি মানে কি বলবো মানে খুব আর্লি ইনকাম পাবেন না, আস্তে ধীরে রয়ে সয়ে 1-2 বছর সময় নিয়ে, বুঝতে পারছেন। আর তারপরে কি আছে হেলথ, ফিটনেস, ওয়েলবিং। হ্যাঁ, এখানেও মনে করেন অ্যাফিলিয়েট করার সুযোগ আছে। যেমন ধরেন এই যে ওয়েট লস, হ্যাঁ, এইটা একটা সাবনিশ। হেলথ, ফিটনেস, ওয়েলবিং এটা হচ্ছে একটা ব্রড নিশ, ঠিক আছে। এটার আন্ডারে হচ্ছে যেমন ধরেন যে এই যে ওয়েট লস, এটা একটা সাবনিশ, ঠিক আছে। এই যে এইটা শুধু ধরেন ওয়েট লসকে কেন্দ্র করে হচ্ছে আপনি একটা সাইট বানাইতে পারেন। এর মধ্যে ধরেন যে প্রেগনেন্সি ওয়েট লস, লো কার্ব ডায়েট এক্সেট্রা থাকতে পারে। হ্যাঁ, এগুলোর উপরে আপনি আর্টিকেল লিখতে পারেন। মানে ধরেন যাদের ওজন বৃদ্ধি হয় কিংবা যাদের বেশি ওজন, তাদের কাছে হচ্ছে ওজন কমানোটা কিন্তু অনেক চ্যালেঞ্জের ব্যাপার। আর এই ওজন নিয়ন্ত্রণে রাখাটা ব্যাপারটাই কিন্তু একটু মানে মনে করেন যে খুব কি বলবো সবসময় একটা আলোচনার বিষয় না। মানুষ অনেক কনসার্ন না এই ওজনটা নিয়ে। তো এই ক্ষেত্রে মনে করেন যে আপনি হচ্ছে এই যে শুধু ওয়েট লস নিয়ে একটা হচ্ছে সাইট ডেভেলপ করতে পারেন। শুধু ওয়েট লস নিয়ে আপনার হচ্ছে হেলথ, ফিটনেস, ওয়েলবিং এর মধ্যে মানে ব্রড নিশ হিসেবে একটা সাইট বানায় যে আপনি ওয়েট লস নিয়ে মানে সাব নিশ হিসেবে লিখবেন। তা না করে খালি ওয়েট লস নিয়ে আলাদা একটা সাইট বানাতে পারবেন, ঠিক আছে। তারপরে ধরেন এই যে ডায়াবেটিস আছে, ডায়াবেটিসের জন্য কোন ধরনের খাবার খাইতে হবে, ওষুধ নিতে হবে, ডায়েট চার্ট কি হবে, কি এক্সারসাইজ করবে, কখন কত সময় হাঁটা লাগবে, এগুলো নিয়ে আপনি হচ্ছে লিখতে পারেন। বডি বিল্ডিং এর জন্য হচ্ছে আপনি বডি বিল্ডিং নিয়েও লিখতে পারেন। ধরেন বডি বিল্ডিং এর জন্য বিভিন্ন কোর্স আছে, বিভিন্ন মেশিনারিজ আছে, কিভাবে কিনবেন, কোথা থেকে কিনবেন, সেট আপ করা, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এগুলো নিয়ে লিখতে পারেন, ঠিক আছে। তারপরে হচ্ছে যোগা, এই যোগা নিয়ে কিন্তু আপনি একটা সাইট বানাইতে পারেন। 30-40টা আর্টিকেল নিয়ে একটা সাইট বানায় রাখতে পারেন। ধরেন যে 30-40টা আর্টিকেল থাকবে, 2-3 মাস বয়স হইলে
আস্তে আস্তে ধরেন যে সেই সাইটকে হচ্ছে আপনি একটু wait করেন। আচ্ছা যাই হোক, তো হচ্ছে আপনি ওগা নিয়ে একটা সাইট বিল্ড আপ করতে পারবেন। স্কিন কেয়ার, ঠিক আছে, এই যে স্কিন কেয়ার একটা মানে করেন স্কিন কেয়ার নিয়ে হচ্ছে আপনি আলাদা একটা সাইট বিল্ড আপ করতে পারেন। যেমন স্কিন প্রবলেম তো মেয়েদের জন্য জাতীয় প্রবলেম, এটা তো থাকবেই সারা জীবন। স্কিন প্রবলেম, তারপরে হচ্ছে হেয়ার কেয়ার, এই সেম স্কিন প্রবলেম, হেয়ার প্রবলেম, এগুলো হচ্ছে সব সময় মানুষ এগুলো নিয়ে গুগলে সার্চ করে, ঠিক আছে, এগুলার সার্চ ভলিউম সব সময়ই হাই। তো আপনি এটা নিয়েও হচ্ছে ধরেন যে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, এগুলো নিয়ে হচ্ছে আপনি সাইট বিল্ড আপ করতে পারেন। হ্যাঁ, তারপরে হেলথ ফিটনেসের ক্ষেত্রে হচ্ছে ধরেন বেসিক যে এক্সারসাইজগুলো আছে, ফ্রি হ্যান্ড, এগুলো নিয়ে বিভিন্ন ধরনের ইমেজ ইউজ করে আর্টিকেল লেখা যায়। তারপরে আপনার ধরেন হেলথ আর হেলথ ফিটনেসের ক্ষেত্রে হচ্ছে নেগেটিভ দিক হলো কি, ধরেন যে আচ্ছা আপনারা কি বুঝতেছেন? একটু রেসপন্স করেন তো। জি ম্যাম, জি বুঝতেছি। জি ম্যাম আর বুঝতেছি। কে যেন একটা কোশ্চেন করতে চাইছিলেন, একটু কোশ্চেন করেন তো। মেসেজে করেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাদের সাথে কম্পিটিশন করে আমরা কিভাবে ফ্লোতে থাকবো, এই জন্যই তো আপনাকে হচ্ছে প্রথম অবস্থায় এমন একটা নিশের কিংবা এমন একটা সাব নিশ চুজ করতে হবে যেটাতে হচ্ছে কম্পিটিশন কম, সার্চ ভলিউম আসে। প্রথম অবস্থায় হচ্ছে আপনার এমন কোনো নিশ চুজ করা যাবে না যেটাতে সবসময় কম্পিটিশন হাই থাকে, সবসময় সার্চ ভলিউম বেশি, যেটার কম্পিটিশন অনেক হাই নতুন অবস্থায়। এই জন্য এরকম কোনো নিশ সিলেক্ট করা যাবে না। আমি যে এতক্ষণ ধরে বলতেছি, আপনি কি আমার কথা বুঝেন নাই যে কি বলতেছি? আর আপনি যদি হচ্ছে নতুন অবস্থায় এরকম কোনো নিশ সিলেক্ট করেন কিংবা সাব নিশ চুজ করেন, তাহলে আপনাকে সেকেন্ড ইনকাম হিসেবে এটা রাখতে হবে, সময় নিতে হবে। 6 মাস, 1 বছর, 2 বছর আপনি এটা নিয়ে কাজ করবেন, কোনো ইনকামের আশা করবেন না, কিংবা ইনকাম আসলেও ওইভাবে হচ্ছে মানে আসবে না, সেটা চিন্তা ভাবনা করে এরকম কোনো মানে নিশ নিতে হবে। আপনার কোশ্চেনের অ্যান্সার পাইছেন? ঠিক আছে, চলেন তারপরে কি আছে। এই যে যেমন ধরেন যে এই যে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার নিয়ে যে বললাম, হ্যাঁ, এগুলাতে কিন্তু ধরেন যে আপনার অ্যাফিলিয়েট করারও সুযোগ আছে। আপনারা নিশ সিলেকশনের ক্ষেত্রে এটাও হচ্ছে আপনারা মাথায় রাখবেন যে আমরা যেন ওইখানে হচ্ছে অ্যাফিলিয়েট করতে পারি, ঠিক আছে। যেমন ধরেন যে এই যে স্কিন কেয়ারের বিভিন্ন প্রোডাক্ট, হেয়ার কেয়ারের বিভিন্ন প্রোডাক্ট, ও তারপরে বডি বিল্ডিং এর ক্ষেত্রে ধরেন বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে, ওই যে আপনার ব্যায়াম করতে যেগুলো লাগে আর কি, এগুলা হচ্ছে আমরা যত ইয়া করতে পারি, অ্যাফিলিয়েট করতে পারি, এরকম অ্যাফিলিয়েশনের সুযোগ থাকে, এরকম নিশ আপনারা সিলেক্ট করবেন, ঠিক আছে। আর হেলথ নিশের ক্ষেত্রে হচ্ছে একটা প্রবলেম হচ্ছে যে সাইটে যদি অথরিটি না থাকে হেলথ রিলেটেড নিশে, তাহলে হচ্ছে কাজ করা খুব কঠিন, ঠিক আছে। নতুন অবস্থায় এই সাইটগুলোকে র্যাঙ্ক করানো অনেক টাফ। এখন ধরেন কেউ যদি ডায়াবেটিস নিয়ে গুগলে সার্চ করে, তাহলে গুগল এমন ওয়েবসাইট কিংবা এমন আর্টিকেলকে সামনে তুলে ধরবে যেটা হচ্ছে ধরেন কোনো ডাক্তার লিখছে, ঠিক আছে। ওয়েবসাইটে ডায়াবেটিস নিয়ে দীর্ঘদিন ধরে আর্টিকেল পাবলিশ, মানে ধরেন এমন একটা সাইট দিল যে সাইটের হচ্ছে আর্টিকেলটা একটা ডাক্তার লিখছে, আর যে ওয়েবসাইটে এই ডায়াবেটিস নিয়ে দীর্ঘদিন ধরে ধরেন আর্টিকেল পাবলিশ করতেছে, অনেক লেখা আছে, তাহলে হচ্ছে এই টাইপের সাইটগুলোকে হচ্ছে গুগল র্যাঙ্ক দেয়। সেক্ষেত্রে আপনি যদি এই যে ডায়াবেটিসের কোনো কিছু নিয়ে লিখতে যান, কোনো ওষুধ টষুধ নিয়ে লিখেন, গুগল আগে দেখবে যে আপনি কি এটাতে এক্সপার্ট কিনা, আপনি একজন ডাক্তার কিনা, কিংবা আপনি ওয়েবসাইটে অনেকদিন আগে থেকে লিখতেছেন কিংবা কিনা, ঠিক আছে। তো এই যে এরকম হচ্ছে ক্রিটিক্যাল সাইটগুলো নিয়ে মনে করেন যে মানে লেখাটা একটু টাফ হয়ে যাবে, এই ব্যাপারগুলো অনেক ক্রিটিক্যাল হয়ে যায়, বুঝছেন, প্রথম অবস্থায়। নতুনদের জন্য হচ্ছে পার্সোনাল ফাইন্যান্স, হেলথ ফিটনেস, এগুলা নিশ নিয়ে, মানে এই দুইটা সেক্টর নিয়ে কাজ করা প্রথম অবস্থায় খুবই টাফ। প্রথম অবস্থায় হেলথ আর হচ্ছে পার্সোনাল ফাইন্যান্স, এই দুইটা নিয়ে কাজ করা যাবেই না। প্রাইমারি ওয়েবসাইট হিসেবে এই দুইটা বানানো যাবে না, এই দুইটাকে সেকেন্ডারি হিসেবে রাখতে হবে, বুঝছেন। মনে রাখবেন হেলথ নিশ আর হচ্ছে পার্সোনাল ফাইন্যান্স, ঠিক আছে। এইখানে হচ্ছে আপনারা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি হিসেবে প্রাইমারি ওয়েবসাইট হিসেবে
এই দুইটা রাখবেন না। এই দুইটাকে যদি আপনারা কেউ নিশ হিসেবে নেন, সেকেন্ডারি হিসেবে রাখবেন। আর হচ্ছে প্রতিদিন হচ্ছে কাজ করবেন, টুকটাক কাজ করবেন, টুকটাক আর্টিকেল দিবেন। 6 মাস 8 মাস পরে আস্তে আস্তে রেভিনিউ আসা শুরু করবে, খুবই সামান্য। এইরকম হচ্ছে আপনার এরকম চিন্তা ভাবনা থাকতে হবে, বুঝছেন? যেমন নতুন অবস্থায় আপনি হচ্ছে নতুন অবস্থায় আপনি টেকনোলজি নিতে পারেন। টেকনোলজির আন্ডারে যে অনেক সাবনিশ আছে না, টেকনোলজির আন্ডারে যে কোনো একটা সাবনিশকে আপনি টপিক হিসেবে ধরে নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে? যেমন শুধুমাত্র স্যামসাং এর টিভি, তারপরে হচ্ছে শাওমির মোবাইল ফোন। তারপর অটোমোটিভ ইন্ডাস্ট্রি, ওটা তো অনেক ভালো আচ্ছা আছে। ঠিক আছে, শোনেন, নিশ সিলেকশনের আরেকটা ক্লাস যাবে, কারণ নিশ সিলেকশন হচ্ছে আরো অনেক বিস্তারিত আলোচনা করা আছে। তো আজকে আমার একটু তাড়া আছে, আপনাদেরকে আগে বলছিলাম। আজকে এই পর্যন্তই থাকুক, আবার ইনশাল্লাহ বৃহস্পতিবার দিন আপনাদেরকে নিশ সিলেকশনের আরেকটা ক্লাস দেবো, ঠিক আছে? বিস্তারিত সবই বলবো, তারপরে গিয়ে আপনারা যার যার নিশ সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? আজকে এই পর্যন্তই। কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে ম্যাম, কোশ্চেন নাই, বাস ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।